গত যে ভূমিকম্পগুলো হয়েছে আপনি দেখবেন প্রথমটা ছিল 5.7 এবং পরেরগুলো আস্তে আস্তে কিন্তু কমে এসেছে। তার মানে ওইটাই মেইন শক ছিল 5.7 এবং পরেরগুলো আফটার শক। সো এটা নতুন আসছে না, বাট যেহেতু আমরা প্রথমে 5.7টা অনুভূত করেছিলাম, বিশেষজ্ঞরা মনে করছেন এটা হচ্ছে হয়তো প্রি শক এবং বড় কোনো আফটার শক 8-9 এরকম স্কেলের অনেক আমরা নিউজ দেখেছি, মানুষ কথা বলেছে আসতে পারে। তো আমি যদি বলি যেহেতু আফটার শকগুলো ছোট লেন্থ ওয়েভের হয়েছে, হয়তোবা এখানে নতুন ভূমিকম্প আসছে না, এটা আমরা বলতে পারি। এবং মানুষকে আমি বলবো যে আপনারা এটা নিয়ে আর ভয় পাবেন না, বাট ডেফিনেটলি আবার নতুন প্রি শক হতে পারে, আবার নতুন আর্থকোয়েক আসতে পারে এবং সেটার জন্য আমাদের অবশ্যই পূর্ব প্রস্তুতি নিতে হবে। আমি প্রথমে বলতে চাই যে আমাদের অবশ্যই এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে, শিখতে হবে এবং আমাদের অনেক ট্রেনিং ড্রিলস করতে হবে, স্পেশালি স্কুল কলেজগুলোতে। কারণ আপনি দেখবেন ভূমিকম্পটা ছিল 21 তারিখে শুক্রবারের দিন, গার্মেন্টস অনেকগুলো বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, ইভেন আমিও অফিসে যাইনি। তো আমরা যদি অফিসে থাকতাম, প্রতিটা মানুষ যদি অফিস থেকে আমরা ইভাকুয়েট করতে চাইতাম, অনেক ক্যাজুয়ালিটি, অনেক হয়তো আহতের সংখ্যা, নিহতের সংখ্যা বেড়ে যেত। 10-এর জায়গায় হয়তো এটা আমরা 100 দেখতে পারতাম। 600 মানুষ পঙ্গুতে ভর্তি হচ্ছে, সেটা হয়তো 6000 হতো। তো এইটা যাতে না হয়, আমি বলবো স্কুল হতে পারে, কলেজ, ইউনিভার্সিটি, অলরেডি কিছু ইউনিভার্সিটি আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যারা ছুটি ঘোষণা করছে, কারণ তারা কিন্তু এটা একটা প্রিকশন একটা নিয়েছে, যে কারণ হয়তোবা ঢাকা ইউনিভার্সিটি 10,000 স্টুডেন্টকে কালকেই ট্রেনিং করা পসিবল না, বা তাদেরকে হয়তোবা অবহত করা পসিবল না, এবং হয়তোবা অনেক হল আছে যেগুলো অনেক দুর্বল, যেগুলো পুরোনো হল, তো সেগুলোকে রেট্রোফিট করা যেতে পারে। যে দুর্বলতা আমি কিভাবে করতে পারি, বাট ডেফিনেটলি আপনি যেটা বললেন যে যখন ভূমিকম্পর দিন আমার বাসার যিনি হাউস হেল্প ছিল তিনি লিফটে উঠে গেছে, এমন একটা মানা করছে অনেক, বাট লিফট হচ্ছে সব থেকে ঝুঁকিপূর্ণ একটা স্পেস। আমি বললাম যে আমরা যেহেতু আমি জানি না যে লেনটা কত বেশি, আমরা কি করতে পারি, একটা বিমের নিচে আশ্রয় নিতে পারি বা বড় টেবিলের নিচে আশ্রয় নিতে পারি, এ ধরনের কাজ করা যেতে পারে, মানে হুড়াহুড়ি না করে, কারণ এটা হচ্ছে সেই আহতের সংখ্যা বাড়িয়ে দেয়। তো আমি বলবো যে পূর্ব প্রস্তুতি অনেক প্রয়োজন। ঢাকায় যদি 70,000 বিল্ডিং পড়ে যায় বা অনেক বড় একটা ক্যাজুয়ালিটি হয়, তখন কিন্তু আপনার বিদেশি টিম আসতে হবে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য, যেটা তার্কিতে 2023-এ করা হয়েছে। তো ওইটা যদি আপনি করতে চান, আপনার সবকিছু কিন্তু সেই স্ট্যান্ডার্ডে হইতে হবে। তো সেই স্ট্যান্ডার্ড পালন করার জন্য আমি মনে করি সিভিল ডিফেন্স, যেরকম ড্রি নামে একটা ট্রেনিং করে আর্ম ফোর্সেস, ওইখানে বিভিন্ন দেশের আর্ম ফোর্সেসরা আছে, কিভাবে এরকম ডিজাস্টার সিচুয়েশনে বা আর্থকুয়েক সিচুয়েশনে বা ফায়ার সিচুয়েশনে আর্মি কিভাবে রেস্কিউ করবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলোতে ফলো করা এবং এগুলোকে অনলাইনে সবার জন্য সহজলভ্য করা, যাতে একটা সাধারণ মানুষও জানতে পারে, একটা কমিউনিটি ভলান্টিয়ার জানতে পারে। তো সরকারের উচিত, সরকারের যে প্রেজেন্ট পলিসিগুলো আছে, স্পেশালি যে টেস্টিংগুলো তারা করেছে, যে বিল্ডিংগুলোকে তারা রেডমার্ক করেছে, তাদেরকে এখন আমি বলবো যে পলিটিক্যাল পার্টি নির্বিশেষে বা তার ইনফ্লুয়েন্সিয়াল বিষয়টা নির্বিশেষে তাকে ধরা, তাকে চার্জ করা, তাকে ফাইন করা। তো আমি মনে করি কঠোর পলিসির প্রয়োজন। আমাদের দেশে সেরকম পলিসি নেই, কারণ ডেফিনেটলি রেড, গ্রিন, ইয়েলো মার্ক করতেছে, ইয়েলো মার্ক, গ্রিন মার্কদেরকে সেভাবে তদারকি করা হয় না, বাট ডেফিনেটলি রেড মার্ক বিল্ডিংগুলোকে তদারকি করা দরকার। দরকার হলে কিছু বিল্ডিং ভেঙে দেওয়া দরকার। আপনি দেখবেন যে ফুটপাত উচ্ছেদ করা হয়, বিভিন্ন স্টেপ কিন্তু সিটি কর্পোরেশন নেয়, রাজুক নেয়, ঠিক তেমনি এই বাসাগুলোর সাথে কঠোরভাবে উদ্যোগ নেওয়া জরুরি। স্পেশালি সেটা যদি একটা রেডিমেড গার্মেন্টস হয়, চিন্তা করেন যে 5,000-10,000 মানুষ কাজ করছে, এটা একটা অনেক পুরোনো বিল্ডিং, অ্যান্ড বিল্ডিংটা রেড মার্ক, তো সেটা আসলে একটা বিল্ডিং কত বেশি ক্ষতি আনতে পারে। এই জন্য আমি মনে করি কঠোর পলিসি থেকে কঠোর ব্যবস্থাপনা দরকার এবং উদ্যোগ নেওয়া দরকার, এটা নিয়ে এনফোর্স করা উচিত মানুষের উপর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।